নির্বাচন নিয়ে আসলে এত আশঙ্কা, এত সংশয় কেন কাজ করছে? দেখুন, নির্বাচন নিয়ে আশঙ্কা যে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আমরা ভাবছি দেশের মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হচ্ছে এই সরকারটি কি নতুন রাজনৈতিক দলের ব্যাপারে কিছুটা বায়াসড, এই সরকারটি কি তাদেরকে পেট্রোনাইজ করবার চেষ্টা করছে। অনেকগুলো কারণে প্রশ্ন এসছে। দেখুন, আমরা কিন্তু শুরু থেকেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব দুজনেই কিন্তু টপ লেভেলের বিএনপির, এবং ওনারা সবসময় বলেছেন যে আমরা এই সরকারটি আমাদের এবং এই সরকার কোনোভাবে ব্যর্থ আমরা হতে দেব না। এবং বিএনপি কিন্তু দীর্ঘ সময় 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে প্রায়, এখনো কিন্তু সেই অর্থে বিএনপি আন্দোলন করা বা কোনোভাবে সরকারকে ডিস্টার্ব করা সেই জায়গায় বিএনপি একেবারেই যায়নি। সরকারকে যথেষ্ট কোঅপারেট করবার চেষ্টা করেছে। বাট আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কোন উপদেষ্টাদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলছেন তারা মাস্টার মাইন্ড, তারাই এটা করেছেন। তিনি আবার যখন বিদেশে সাক্ষাৎকার দিচ্ছেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মিডিয়াতে, তিনি বলছেন যে আমি বলেছি তাদেরকে দল করতে, তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমরা কি পারবো, তিনি বলছেন না তোমাদেরকে তো সবাই চেনে এবং তোমাদের কি আসতে হবে। সো এক ধরনের পক্ষপাতিত্বকে আপনি খেয়াল করছেন না। নাহিদ ইসলাম যখন সরে আসলেন তখন ওনার প্রধান প্রেস সচিব যিনি শফিক সাহেব, উনি বললেন হি উইল বি আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার, মানে অদূর ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হতে পারে। সো এই কথাগুলো জনমনে এক ধরনের পারসেপশন তৈরি করে যে এই সরকারটি হয়তোবা নতুন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা একটা স্পেস দিতে চাচ্ছে। এখন ওনাদের যে বক্তব্য, ডিসি এসপি প্রশাসনে যারা আছে, যারা নির্বাচনটি পরিচালনার দায়িত্বে থাকে, ওনারা কতটুকু মিন করছেন বা কতটুকু পেট্রোনাইজ করার জন্য বলছেন আমি জানি না, কিন্তু বার্তাটা কি যাচ্ছে মাঠ পর্যায়ে বার্তা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ তারা হয়তো বা চাইছে যে এই দলটি ভালো করুক নির্বাচনে, এই বার্তা ভালো প্রস্তুতি নিয়ে আসুক, ভালো, হ্যাঁ একদম। সুতরাং এই বার্তাটি কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসনকে বায়াসড করার জন্য, কোন একটি দলের প্রতি টিল্টেড হয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই বার্তা। তো আমরা মনে করি যে এই জায়গাগুলো থেকে এই ধরনের বার্তা যদি ক্রমাগত আসতে থাকে, তখন অবশ্যই অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সকলকেই ভাবতে হবে যে আবারও আরেকটি, মানে যেটাকে সত্যিকার অর্থে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে, ফর দি ইলেকশন ফর অনলি 3 মান্থস পিরিয়ড, ওই সময়ের জন্য আনবে কিনা। ধরুন নাহিদ ইসলাম তো নতুন দলে যুক্ত হয়েছেন, একেবারে টপ পজিশনে উনি গেছেন, কিন্তু আরো দুজন কিন্তু আছে ইয়াং, ওনারা আসবেন কিনা আমরা জানি না, এখনো কিন্তু এই বিষয়টি পরিষ্কার না। ওনারা কিন্তু এখনো সরকারে রয়েই যাচ্ছেন এবং সরকারের সকল সুযোগ সুবিধা ওনারা পাচ্ছেন। ইভেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটা আসলে সকল কিছুর কেন্দ্রবিন্দু, সেটাও কিন্তু ওনাদের হাতে আছে। এবং আমাদের একজন উপদেষ্টা রিসেন্টলি বলেছেন যে আমরা জানি না যে আমরা আসলে ভবিষ্যতে পলিটিক্সে যুক্ত হব কিনা। এই কথাগুলো এক ধরনের অস্বস্তি তৈরি করছে। এই ব্যাপারে কি আপনি উত্তর দিতে চাইবেন যে আপনাদের যে দুজন প্রতিনিধি ইতিমধ্যে সরকারে আছে, তারা কি আপনাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হচ্ছেন কিনা, বা যেহেতু রুমিন আপা বলছিলেন যে সরকারের তো সকল ধরনের সুযোগ সুবিধাই তারা আসলে এখন উপভোগ করছেন। আচ্ছা, তারা যেহেতু উপদেষ্টা, তারা তো সরকার সুযোগ সুবিধা পাবেনি, আর তারা আমাদের পরিচিত, কিন্তু তারা আমাদের প্রতিনিধি হিসেবে সরকারে নাই, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে। আপনি একটা সিনারিও কল্পনা করেন, এইটা যে ধরনের সরকার হয়েছে, মানে আমাদের এই সরকার নিয়ে তো অনেক ধরনের আক্ষেপ আছে যে গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সরকার হওয়া উচিত ছিল এটা হয় নাই। এটা যে এখনো যে আমরা এটাকে গণ অভ্যুত্থানের সরকার ভাবতে চাই, এটা কারণ হচ্ছে এরা আছে, তার মধ্যে থেকে একজন আবার চলে এসেছে, এবং আসার মধ্যে সরকারের সাথে আমাদের সম্পর্ক আরো আলগা হয়েছে। মানে নাহিদ চলে আসে, নাহিদ হি ইজ দ্য কি ফিগার, যাকে আমরা দেখুন, আমরা যদি সরকারের কাছ থেকে সুবিধা নেওয়াটা যদি মূল ব্যাপার হতো, তাহলে নাহিদকে ওখানে আমরা রাখতাম, রেখে আমরা মাস্টারমাইন্ড তো বলা হচ্ছে, মাস্টারমাইন্ডের তর্কটা পরে আসি, মাস্টারমাইন্ডটা এখন প্রাসঙ্গিক তর্ক না। কিন্তু যদি আমাদের ইচ্ছা থাকতো যে সরকারের কাছ থেকে সহযোগিতা নেব, তাহলে আমরা কিন্তু দলটা এগিয়ে নিতাম, নাহিদকে মন্ত্রণালয়ে রাখতাম, এবং তার মধ্যে দিয়ে আমরা সুযোগ সুবিধা নিয়ে কাউন্সিলের আগে, নির্বাচনের আগে নাহিদকে দলের মধ্যে, এটা তো সম্ভব। এরকম কিছুটা হয়নি যে আপনাদের দল যখন প্রকাশিত হবে, আত্মপ্রকাশ করবে, তার 2 দিন আগে 3 দিন আগে না, এটা হয় নাই। এই মুহূর্তে সরকার আরো অন্তত বোঝা যায় যে বছরখানেক বা 8-9 মাস তো আছে, কারণ ডিসেম্বর টু মার্চের মধ্যে যদি ইলেকশন হয়, এইরকম 1 বছর বাকি থাকতে নাহিদ ইসলাম সরকার থেকে বেরিয়ে আসছে। এটা তো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর বাকি যে দুজনের কথা বলেছেন, তারা কি রাজনৈতিক দল করবেন কি করবেন না, তার জন্য তো আমাদের কর্মকাণ্ড আটকে থাকবে না। তারা পরবর্তীতে আসলে তাদেরকে কম্পিটিশন করে আসতে হবে, যে তারা আসলে সরকারের থেকে আপনাদের দলে পরবর্তীতে যদি আসে, তাহলে তো তখন প্রশ্নটা উদ্রেক করবে, সরকার থেকে যদি নিয়ে তারপর হচ্ছে। আমি আপনাদের একজন প্রতিবেদককেই বলেছিলাম যে, মানে আহ্বান জানিয়েছিলাম যে আপনাদের কাছে আপনাদের প্রচুর সোর্স আছে,
আছে, আপনারা খোঁজ নেন, ইন্টেলিজেন্স আছে বাংলাদেশে, তারা খোঁজ নিক, তারা বলুক যে এই আসলেও কি এরা আমাদের সরকার আমাদেরকে কোনো হেল্প করছে কিনা বা করার মতো বাস্তবতা আছে কিনা। আমি মনে করি যে এই সরকারের মানে যদি হেল্প সে করতেও চায় এই দলটাকে, ওই সক্ষমতাই নাই। ওনারা মাত্র একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, আমাদের দেশের সাধারণ মানুষের শুভেচ্ছা আর রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমাদের শুভেচ্ছা ওনাদের সাথে আছে। কিন্তু আপনি মনে করে দেখুন, সেপ্টেম্বর মাসে আমি যদি ভুল না করে থাকি, এই দল যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কিন্তু বিভাগে বিভাগে সমাবেশ করছিলেন, জেলায় জেলায় বোধহয় না সার্ভার, ইফ আই এম নট রং। তখন কিন্তু ডিসিএসপিদের সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল সকল প্রকার সহযোগিতা ওনাদেরকে করতে। এই যে ওনারা যেদিন দল ঘোষণা হলো আপনাদের মানিক মিয়া এভিনিউতে, সেই দিনও পিরোজপুরের পুলিশ 5টি বাস রিকুইজিশন দিয়ে ওনাদেরকে দিয়েছেন। এই রাজনীতির এই যে প্রাথমিক যেই ধাক্কাটা, এটাই তো আমাকে পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দেয়। আওয়ামী লীগের সমাবেশের আগে বাস ভর্তি সরকারি বাস ভর্তি করে আওয়ামী লীগের নেতাকর্মী আসতো, আর বিএনপির সমাবেশ হলে বাসের আকাল পড়ে যেত, সব বাস স্ট্রাইক করে বসে থাকতো, ওই দিন বাস চলবে না, অঘোষিত হরতাল হতো। তো এই সংস্কৃতির পুনরাবৃত্তি তো আসলে আমরা চাই না এই রাজনৈতিক দলটি করুক। প্রশ্ন আসে, এবং আরো বেশি প্রশ্ন আসে কেন বাবলি, ওনারা তো আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা পরিবর্তন আনবো, রাইট? সো আমরা ডে 1 থেকে সেই পরিবর্তনটা, দেশের মানুষ সেই পরিবর্তনটা ওনাদের কাছে আশা করে, ওটাই ওনাদের ইউএসপি, ওটাই ওনাদের মূল ইউএসপি। স্যার, যে পরিবর্তনটা দেশের মানুষ আসলে প্রত্যাশা করে, সেখানে কেন শুরুতেই এরকম বিঘ্ন ঘটছে? বিঘ্ন বলতে যদি পিরোজপুরের ঘটনাকে মিন করেন, তাহলে আমি বলবো একটু মানে এটা তো হচ্ছে পিরোজপুরের ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, আরেকবার বলি, সরকারের তরফ থেকে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা এরকম না যে জেলা প্রশাসকের বা সরকারের অর্থ বলে এখানে আসা হয়েছে, কিংবা ওই বাসের জ্বালানি খরচ সরকার প্রোভাইড করেছে, বাস ভাড়া সরকার দিয়েছে, ব্যাপারটা এরকম না। যেহেতু এবং খেয়াল করবেন কয়টা বাস, 5টা বাস, 100 বাস না, 500 বাস না, ঠিক আছে? আওয়ামী লীগের কথা যেটা আপা বলেছেন এটা ঠিক। আওয়ামী লীগের আমলে কিভাবে হতো, আওয়ামী লীগ হচ্ছে ধমক দিয়ে বাসগুলোকে এখানে নিয়ে আসতে বাধ্য করতো। কিন্তু যেহেতু ইয়াংরা পিরোজপুর থেকে এখানে ঢাকায় এই প্রোগ্রামে আসতে চায়, তারা বাস মালিকদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তারা হচ্ছে আপনার এটা মানে স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছিল যে এটা কই যাবে, তরুণরা কোথায় না কোথায় যাবে, ইয়াংদের ব্যাপারে তো একটা ভয় থাকে, আশঙ্কা তো থাকে। সেখান থেকে হচ্ছে তারা তখন যখন দিচ্ছিল না, তখন বলছে অনুমতি লাগবে, তখন তারা শহীদ পরিবারকে দিয়ে ডিসিকে অনুরোধ করিয়েছেন, এবং ডিসি শুধু বলেছেন যে ওরা একটা প্রোগ্রামে যাবেন, আপনি এটা একটু দেখেন ফ্যাসিলিটেট করতে পারেন কিনা। খরচ থেকে শুরু করে জ্বালানি খরচ, বাস ভাড়া, বাসের খরচ, সকল খরচ তো আমরাই বহন করেছি, ঠিক আছে? তো এইটা আমি যেমন ধরুন আপনি যদি ঢাকায় আজকে একটা সমাবেশ করেন, আপনার কি সরকারের কাছ থেকে কোনো জায়গা নিতে হবে না? বা আপনাকে গাড়িগুলো পার্কিং করতে সরকার কোনো জায়গা দেবে না? দেবে তো। তো সেটার মানে কি সরকারের কাছ থেকে আপনি সুবিধা নিচ্ছেন? মানে এটাকে একেবারে এই সুবিধা নিচ্ছেন না, এটাকে একেবারে বাতিল করে দেবার মতো বিষয় না। আমি তো বললাম যে এখন এটা তো সত্য যে জেলা প্রশাসক এখানে রেকমেন্ড করেছে বাসগুলো নেওয়ার ক্ষেত্রে, 5টা বাস নেওয়ার ক্ষেত্রে। এখন কিন্তু সেটাকে আমি যে কনটেক্সটটা বললাম, এটা আপনি বিবেচনা করে তারপর এটাকে কি ওই যে আলোচনাটা চলছে সরকারের পৃষ্ঠপোষকতায় ওই ফ্রেমে ফেলবেন? কারণ সরকার বলেছে যে এখানে আমাদের কোনো ভূমিকা নেই, পিরোজপুরের ডিসি শহীদ পরিবার অনুরোধে করেছেন। এখন তবু যে এটাকে আমরা কি সরকারি ইয়েতে, এখন আপনি ওই আপনাদের অনেক চ্যানেল কিন্তু ওখানে ছিল, আশরাফ কায়সার নিজে উনি একজন প্রথিতযশা সাংবাদিক, উনি ওখানে উপস্থিত ছিলেন, অনেকের সাথে কথা বলেছেন। সেখানে কি পাচ্ছি আমরা? প্রত্যেকে বলছে তারা নিজ গরজে এসছে, আমরাও জানি না এরা কারা। আহতরা নিজ গরজে এসছে বলেছে এরা আমাদের দল, ঠিক আছে? এখন এই পুরো জিনিসটা এটা বুঝতে হবে যে মানুষের ইমোশনটা, তরুণদের ইমোশনটা এখানে এইভাবে অ্যাটাচ করা বা জড়িয়ে আছে। একটা ঘটনা এখানে এরকম ঘটেছে, না ঘটলেই হয়তো সবচেয়ে ভালো হতো, মানে এই তর্কটা আমাদের করতে হতো না। কিন্তু যেহেতু ঘটেছে এটা, কিন্তু এটাকে কেন্দ্র করে ধরেন আমরা যদি পুরোটাকে বলতে চাই যে পুরো ঘটনাটা এরকম একটা ফেব্রিকেটেড বা মানে একটা দলকে কৃত্রিম উপায়ে গড়ে তোলা হচ্ছে, এটা ঠিক হবে না, ঠিক হবে না। একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর তো আসলে প্রধান শক্তি হচ্ছে জনশক্তি, বিশেষ করে তৃণমূলের জনশক্তিটা সব থেকে বড় শক্তি হিসেবে কাজ করে। সেক্ষেত্রে দলের ভেতরে কোন্দল কিন্তু পুরনো যে দলগুলো আছে কম বেশি সেটা আমরা দেখতে পাই। আপনাদের মধ্যেও নিজেদের মধ্যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, সারা দেশব্যাপী যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছে, তাদের মধ্যেও যারা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি কিছুটা কোন্দলের আভাস কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে বেসরকারিদের সঙ্গে একটা কোন্দলের ব্যাপার আমরা অতি সম্প্রতি আসলে দেখতে পেয়েছি। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক তৎপরতা যদি দিয়ে আমি চিন্তা করি, সেটি দিয়ে কি আসলে নির্বাচনের দিকে আপনারা ধাবিত হতে পারবেন? বা দেশব্যাপী তৃণমূল পর্যায়ে আপনাদের কর্মসূচিগুলো বা কার্যক্রমগুলো আসলে কি হবে? না, প্রথম কথা হচ্ছে যে একদমই আমরা ঢাকা ভিত্তিক দল এটা হবে না, হওয়ার কোনো বাস্তবতা নাই। আমরা সারা দেশেই আমি তো বললাম যে আমাদের সারা দেশে ইতিমধ্যেই 400 মতো কমিটি আছে,
যেগুলো এই দলে আসবে, নানাভাবে আসবে। ফলে ইতিমধ্যে একটা সাংগঠনিক কাঠামো আমাদের আছে, কিন্তু সেটা তো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, না, সেটা জাতীয় নাগরিক কমিটির এরা কিন্তু এটা তো আপনার প্রি পার্টি স্টেজ ছিল। আপনি বললেন যে বৈষম্য বিরোধী, দুঃখিত, জাতীয় নাগরিক কমিটি আপনাদেরও সমালোচনা করবে, কিন্তু এখন তো বলছেন যে আবার মানে এই তাদের কমিটি চলে যাওয়ার পরে পুনর্গঠনের পরে যে জাতীয় নাগরিক কমিটি হবে, এটা তো একটা পুনর্গঠন হবে। এখন পুনর্গঠনের পরে যে জাতীয় নাগরিক কমিটি হবে, সেটা আমি বলছি যে সেটা দরকার হলে আমাদেরও সমালোচনা করবে, কিন্তু যারা একটা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল তারা তো জাতীয় নাগরিক কমিটি দেখো না, তাদের কোনো কাজ নাই। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ তো আসলে এখন আর নেই, কেননা জামাত আপনাদের সঙ্গে নেই এবং নতুন দল তারা কিন্তু বেশ জোরে সোরে আসলে তারা চলে এসেছে, তাদের জনসমর্থনটা এখন অন্য পর্যায়ে, কেননা জেন জি আছে তাদের পাশে। আপনারা কি চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? দেখুন, ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যেসটা আওয়ামী লীগের ছিল, এবং এই অভ্যেসের চর্চা তারা এখন থেকে না, জেনজি তো একদম নতুন জেনারেশন, ওরা হয়তো জানে না 73 সাল থেকে তারা বিসমিল্লাহ করেছিল ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা। সেই সময় জাসদ এবং কিছু স্বতন্ত্র প্রার্থী, যার মধ্যে আমার বাবা একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে, জেতার পরে তাকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয়, রাতে পরদিন সকালে তাকে পরাজিত করা হয় এবং তাকে বলা হয় কি ওলিয়া জিতলা না আমাকে ছাড়া, শেখ মুজিবুর রহমান বলেছিলেন। সো এগুলো ওনাদের চর্চা, ওনাদের অভ্যেস। বিএনপি তো সেই দল যার হাত ধরে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশে সকল রাজনৈতিক দল আবার নতুন করে রাজনীতি করার সুযোগ পায় বাংলাদেশে, বিকজ তার আগে তো বাকশাল কায়েম করে গিয়েছিল আওয়ামী লীগ। সেখান থেকে আওয়ামী লীগ তার নিজের নামে আবার রাজনীতি করা শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কল্যাণে, সেখান থেকে জামাত ইসলাম রাজনীতি করা শুরু করে। সুতরাং আজকে যে দলগুলো আমরা দেখছি একেবারে নতুন গঠিত দল কয়েকটি ছাড়া, যে দলগুলো পুরনো যেগুলো আছে তারা সকলেই কিন্তু সেই সময়েই তৈরি, সেই সময় আবার নতুন করে রাজনীতি করা শুরু করে। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, বিএনপি এই চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, বিএনপি চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসে, বিকজ বিএনপি কখনো মনে করে না যে ফাঁকা মাঠে গোল দিয়ে গণতন্ত্র রক্ষা করা যায়। বিএনপি কখনো মনে করে না আমি দামি তুমি মিলে একটা ভোট করে ফেলা যায়। বিএনপি কখনো মনে করে না যে বহুত্ববাদকে বাদ দিয়ে কেবলমাত্র আমার কণ্ঠটি এবং আমার কণ্ঠটি একমাত্র কণ্ঠ হিসেবে থাকবে, এটা বিএনপি মনে করে না। বিএনপি মনে করে না যে হয় তুমি আমার বন্ধু না হলে তুমি আমার শত্রু, মানে এই দুটোর মাঝখানেও যে একটা গ্রে এরিয়া আছে, আশা করি বিএনপি সেটা বুঝতে পারে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন দলকে বিএনপি প্রথম থেকেই স্বাগত জানিয়েছে, এবং সার্টেনলি আমরা হোল হার্টেডলি, অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি, হোল হার্টেডলি আমি তাদের জন্য শুভকামনা দিচ্ছি, এবং আমি আশা করছি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনে তারা নিশ্চয়ই বড় ভূমিকা রাখবে। এবং আমি এক লাইনে শেষ করি, একটি দল যখন চমৎকার পারফরমেন্স করতে থাকে তখন কিন্তু বাকি দলগুলোর জন্য একটা পজিটিভ পারফরমেন্স দেখানো এবং পজিটিভ প্রতিযোগিতার একটা জায়গা তৈরি। এতদিন আমরা না নেগেটিভ প্রতিযোগিতা দেখেছি, আচ্ছা তোমার সময় এতগুলা গুম হয়েছে, আমার সময় কিন্তু এত হলো, তোমার সময় এতগুলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে, আমার সময় এতগুলো হলো। এই যে নোংরামির প্রতিযোগিতা, মানে তুমি কতটুকু নোংরা না, আমি তার চেয়ে আরেকটু বেশি নোংরা, আমি তার চেয়েও বেশি নোংরা, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি কতটা ভালো দেখো, তাহলে আমি আরো কতটুকু ভালো, এটা যদি হয় রাজনীতি অনেকখানি সুস্থ ধারায়। একটা প্রশ্নদের দলের অর্থের যোগান সম্পর্কে এবং আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদের দিকে আসলে আপনারা সেভাবে খেয়াল করছেন না বা তাদের গুরুত্ব দিচ্ছেন না, সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। না, প্রথম কথাটা হচ্ছে, আমি দ্বিতীয় প্রশ্নটা আগে বলি যে আহতদের, আমরা এটা একদমই ঠিক অভিযোগ না, আমি বিনয়ের সাথে তার সাথে দ্বিমত করতে যাই প্রশ্নকর্তার সাথে। আমরা আমাদের স্কোপের মধ্যে যতটুকু সম্ভব আহতদের যে কোনো সমস্যায় আমরা সবসময় থেকেছি, এবং এই কারণে আপনি দেখবেন যে একটা বড় আমাদের যে কোনো প্রোগ্রামে কিন্তু আহত এবং শহীদ পরিবার বিপুল সংখ্যায় উপস্থিত থাকে। আমাদের কমিটিতে তারা আছেন, মানে এই যে পার্টির কমিটিতে তারা আছেন, কারণ তারা এই দলটাকে, মানে তারা দল করুক বা না করুক, আপনি যেমন ফারহানের বোন, শহীদ ফারহান রেসিডেন্ট ছিল, তার বোন বাচ্চা একটা মেয়ে, সে আমার সাথে দেখা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, এসে বলতেছে যে আপনারা কবে দল করবেন এবং আমার ভাইয়ার কি হবে, এই ইত্যাদি, মানে তাদের ইমোশনটা মানে একদম র, তারা আমাদের সাথে আছে। কিন্তু বাকিটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বা চিকিৎসা বা অন্যান্য এর ক্ষেত্রে সরকারের হয়তো কিছু ম্যানেজমেন্টের ঘাটতি আছে। রাস্তায় বারবার নামছে কারা, হতাহতদের মধ্যে কারা আসলে বারবার রাস্তায়? সরকার ভালো বলতে পারবে যে আহতরা কেন বারবার রাস্তায় নামছে, কিংবা আহতদের নাম নিয়ে অন্য কেউ নামছে কিনা, এটা আমার পক্ষে এখানে বলাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে সরকারের ঘাটতি থাকতে পারে, সরকার যথেষ্ট আন্তরিক, কিন্তু তার স্কোপে সীমাবদ্ধতা আছে। আপনারা সেখানে কি ভূমিকা রাখছেন? আমরা আমাদের দিক থেকে যদি কোনো ঘটনা আমাদের কাছে আসে, যেমন ধরুন আমাদের তাসনিম যারা দীর্ঘ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কাজ করেছেন, আমাদের যেতে হয়নি, কোনো পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাইনি, আমরা তো আসলে জানি না যে কার ভোট কত। হয়তো দেখা যাবে যে যেই দলটিকে আমরা মনে করছি তার তেমন কোনো ভোট নাই, সেই দলটি অনেক ভালো করে ফেলেছে। সেই স্ক্রিনিং এর জন্যই তো তারা আসলে স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আগে যাচ্ছে। দেখুন, স্থানীয় পর্যায়ে নির্বাচনের পরিবেশ কি এই মুহূর্তে বাংলাদেশে আছে আপনি আমাকে বলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে বিবিসি
বিবিসি বাংলা একটা সাক্ষাৎকার নিয়েছে প্রধান উপদেষ্টার, এবং সেখানে আমি খুবই বিস্মিত হয়ে লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা বলছেন যে আইন কানুন যথেষ্ট ভালো আছে, আগের বছরের চেয়ে কোনো অংশেই খারাপ না। ইট সারপ্রাইজড মি, মানে উনি যদি শেখ হাসিনা হতেন বা দলীয় কোনো ব্যক্তি হতেন প্রধান, তাহলে এই কথা আমাকে বিস্মিত করতো না, কিন্তু ওনার এই কথা বিস্মিত করেছে। বিকজ স্ট্যাটিস্টিক্সে বলছে, পুলিশের পরিসংখ্যান বলছে 50% থেকে 60% ইনক্রিজ হয়েছে এই বছর আগের বছরের তুলনায়। সো এটা আসলে খোলা চোখে সাদা চোখে দেখা যায়, এটা অস্বীকার করার তো কিছু নাই। সো সেরকমই আর কি, আমরা এখনো কিন্তু ঠিক মতন জানি না যে আমাদের মাঠের অবস্থা কি। নতুন দল তাদের নতুন তর্ক, নতুন বিতর্ক, নতুন এজেন্ডা সামনে আনবে, মানুষ সেটাকে কতটুকু গ্রহণ করবে এটা মানুষের হাতে।